স্বাগত। আমি সুলতানা রহমান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে। আপনারা অনেকেই এরই মধ্যে হয়তো জেনে গেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানে এরই মধ্যে মিসাইল হামলা শুরু করেছে ভারত। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু। আপনারা জানেন কাশ্মীরে যে হামলা হয়েছে এবং তাতে যে প্রাণহানি হয়েছে, এর জন্য ভারত এরই মধ্যে যুদ্ধের যে প্রস্তুতি নিয়েছে, সম্ভবত এর প্রথম পদক্ষেপ এটি। আমার সঙ্গে এখন বিস্তারিত এই বিষয়ে জানানোর জন্য আমার সঙ্গে যোগ হচ্ছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমাকে এই অপারেশন সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। আমরা কিছু ভিডিও ফুটেজ দেখেছি, আমি যদি আপনাকে একটু দেখাই, যে এই যে দেখতে পান, আমি আবার একটু প্লে করি। এরকম অনেকগুলো ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা দিয়েছে। ভারত আগে থেকেই গণমাধ্যমগুলোর উপর রেস্ট্রিকশন দিয়ে রেখেছিল। আপনি জানেন যে, আপনি আমাদেরকে একটু বিস্তারিত যদি বলেন। ধন্যবাদ। ভারত যে হামলা করবে এটা ছিল প্রত্যাশিত। আপনার যেটি জানান দেওয়া হয়েছিল যে তারা পহেলগামে যেই ২৬ জন হত হয়েছেন, ২৫ জন ভারতীয়, একজন নেপালি টুরিস্ট, তাদের এই মৃত্যুর বা হত্যার বদলা নেবে, এটা ছিল এক্সপেক্টেড। এবং ভারত যেটি জানান দিয়েছে যে তারা অপারেশন সিন্ধু নামে এই করেছে, ৯টি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর এবং পাকিস্তানে। এবং যেটি বলা হয়েছে যে তারা কোনো পাকিস্তান সেনা ফ্যাসিলিটিতে হামলা করেনি, সেটা সুচিন্তিতভাবে অ্যাভয়েড করেছে, যাতে প্রিটেক্সট হিসেবে পাকিস্তান ব্যবহার না করতে পারে যে তাদের সৈন্যরা আক্রান্ত হয়েছে, সুতরাং তাদের রিটালিয়েট করতে হবে। এই বিষয়টি তারা মনে করেছেন যে এই লক্ষ্যবস্তুতে আঘাতের ব্যাপারটি সেটা টিট ফর ট্যাটের মতো, অর্থাৎ যেহেতু পহেলগামে হামলা করা হয়েছিল, সুতরাং তার বদলা হিসেবে তারা এটি করেছেন এবং এখানেই তারা প্রত্যাশা করছেন এটা সমাপ্তি ঘটবে, এটা এসকালেট করবে না, ফার্দার এসকালেট করবে না। এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে ৩ জন হত হয়েছেন এই হামলায় এবং তারা প্রিপেয়ার্ড টু ফেস এনি ইভেন্চুয়ালিটিস। ইতিমধ্যে আরব সাগরে দুই পক্ষই আপনার তাদের নৌবাহিনী প্রস্তুত রেখেছে। একটি ন্যাটোভুক্ত দেশ তুর্কিয়া থেকে যুদ্ধজাহাজ গুডউইল ভিজিটে পাকিস্তানের করাচিতে এসে উপনীত হয়েছে। আর ইতিমধ্যে আপনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন মহোদয় উভয়ই জানান দিয়েছেন যে ভারত তাদের বন্ধু এবং পাকিস্তান যদি ভারতে হামলা করে তাহলে তারা পাকিস্তান ধ্বংস করে দেবেন। এই ঘোষণা উভয় পক্ষ থেকেই করা হয়েছে। তৎসত্ত্বেও ভারতের দৃষ্টিকোণ থেকে অসীম মনির, যিনি পাকিস্তানের বর্তমান সেনা প্রধান, তিনি খুবই তাদের দৃষ্টিতে একজন বিপজ্জনক ব্যক্তি এবং হি ইজ দ্য স্ট্রংগেস্ট ম্যান ইন পাকিস্তান অ্যাট দ্য মোমেন্ট। তো এই শক্তিশালী ব্যক্তিটির যে মাইন্ডসেট, তিনি সম্প্রতি এই পহেলগাম হামলার প্রাক্কালে স্মরণ করিয়ে দিয়েছেন সবাইকে যে আপনার টু নেশন থিওরি স্টিল ভ্যালিড এবং পাকিস্তান মুসলিম রাষ্ট্র এবং ভারত হিন্দুস্তান
এরকমের একটি বার্তা তিনি প্রদানের চেষ্টা করেছেন। তারপরেই পহেলগামের ঘটনাটি ঘটে এবং মজার ব্যাপার হচ্ছে এখানে যে ২৬ জন প্রাণহানি ঘটেছে তার মধ্যে ১৫ জনই মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী। এটা একটা বিষয়। আর এখানে আপনার জয়শঙ্কর মহোদয়, যিনি ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনি সম্প্রতি জানান দিয়েছিলেন যে কাশ্মীর সমস্যার সমাধান নিহিত আপনার পাক বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর মুক্ত করার মধ্য দিয়ে, অর্থাৎ সেটি যদি ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান ঘটবে। এখন ন্যাচারালি পাকিস্তান নিউক্লিয়ার আর্মড একটি নেশন এবং তারা এই যে বর্তমান যে উত্তেজনাটি দেখা দিয়েছে তার প্রেক্ষিতে জানান দিয়েছে যে প্রথমেই তারা যে মেজার নেবে তার মধ্যে একটি হচ্ছে নিউক্লিয়ার আপনার তাদের যে ক্যাপাবিলিটি আছে সেটি তার ডেমনস্ট্রেট করবে। আর তার বিপরীতে ভারত বলেছে যে তারা যে পানি চুক্তি আছে যেটি 1960-এ ফিল্ড মার্শাল আইয়ুব খান এবং জওহরলাল নেহরুর মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের তত্ত্বাবধানে, সেটি তারা স্থগিত করে দিচ্ছে। তো ফলে দুই দেশের আপনার যে মেজার তারা ঘোষণা করেছেন সেখানে আপনার অবস্থানগত পার্থক্য আছে। আপনার নিউক্লিয়ার অপশন ব্যবহার করা মানে হচ্ছে মিউচুয়াল অ্যানাহিলেশন বা ডিস্ট্রাকশন। কারণ হচ্ছে প্রায় সমসংখ্যক নিউক্লিয়ার ওয়ারহেড আছে ভারত এবং পাকিস্তানের এবং শেয়ানে শেয়ানে অবস্থা। তো ফলে পাকিস্তান আবার ব্যালিস্টিক মিসাইল ক্যাপাসিটিও তারা তাদের এনহান্স করেছে। এই সম্প্রতি তারা তাদের একটি মিসাইল টেস্টও করেছে সাফল্যের সঙ্গে। তো সব মিলিয়ে টান টান একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজমান এবং বেলুচিস্তান এবং পাখতুনখোয়াতে যে টেনশন চলছে তা থেকে দৃষ্টি ফেরানোর জন্য হলেও পাকিস্তান যদি ভারতে আবার একটা লিমিটেড স্ট্রাইক করে বসে বা কনভেনশনাল ওয়ারহেড ব্যবহার না করে যদি নিউক্লিয়ার ওয়ারহেড ব্যবহার করে বসে তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি আমাদের। কারণ মিলিটারি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ম্যাক্সিমাম ক্যাজুয়ালিটি যদি এনশিওর করা যায় তাহলেই হামলার সার্থকতা তার মধ্যে নিহিত। তো সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিস হচ্ছে কলকাতা ভারতের এবং বাংলাদেশ লাগোয়া। যদি আপনার যারা নিক্ষেপ করছে আপনার নিউক্লিয়ার ওয়ারহেড তারা চাইবে যত দূরে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে তত ভালো, কারণ তেজস্ক্রিয়তা উৎসে এসে কম ক্ষতি করবে। সেই দৃষ্টিকোণ থেকে তারা আপনার এই হামলা করে বসতে পারে। তো ফলে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে এবং ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম। আর আমরা এমন একটি ভয়ঙ্কর জোনে অবস্থান করছি, আপনারা কতটা অ্যাওয়্যার, কারণ এশিয়া মহাদেশ হচ্ছে টুথ অ্যান্ড নেইল নিউক্লিয়ার আর্ম। সেই ইসরায়েল বলুন, আপনার নর্থ কোরিয়া বলুন, রাশিয়ান ফেডারেশন বলুন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান বলুন, বা ইরান কিংবা মিয়ানমার, এদের মিয়ানমার এবং ইরানের ক্ল্যান্ডেস্টাইন নিউক্লিয়ার প্রজেক্ট আছে। আবার পাকিস্তান এবং ভারতের এবং চায়নার প্রোভেন ক্যাপাসিটি আছে। তো ফলে আমরা কিন্তু সারাউন্ডেড বাই নিউক্লিয়ার আর্মড নেশনস। আমরা যতই শান্তির কথা বলি, যতই বলি আমরা নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটিতে স্বাক্ষরকারী দেশ, কিন্তু সেটা এই তেজস্ক্রিয়তার যে আপনার গম্যতা তা কোনোভাবেই আমাদের শিল্ড হিসেবে রক্ষা করবে না। সে বিষয়টা আমাদের ভেবে দেখতে হবে। আর আমাদের জনঘনত্ব এত বেশি এখানে, রূপপুরের মতো যে বিলাসিতার আশ্রয় আমরা নিয়েছি সেই ব্যাপারেও আমাদের রিথিঙ্ক করা দরকার। কোনো কারণে চার্নোবিলের মতো যদি একটা অ্যাক্সিডেন্টও হয় তাহলে কিন্তু এই আমাদের নর্থ বেঙ্গল সিরিয়াসলি এফেক্টেড হবে। ধন্যবাদ।
জি, জনাব কলিমুল্লাহ, আপনি অনেকগুলো কথা বলেছেন। কোনটা রেখে যে কোন প্রশ্নটি আপনাকে করব, শুরুতে যদি বলি, আপনি শুরুতে যে কথাটি বলেছেন যে এটি জাস্ট কাশ্মীরে যে হামলা হয়েছে তার একটি জবাব ভারত দিয়েছে নিজের জাস্ট অস্তিত্ব জানান দেওয়ার জন্যই, এবং পাল্টা আঘাত পাকিস্তান থেকে আসবে না, আপনি এমনটি বলছেন, তাই তো? আমি যদি ভুল বুঝে না থাকি। সম্ভাবনা কম, সেই চিন্তা ভাবনা করেই ভারত এমন সব লক্ষ্যবস্তু বেছে নিয়েছে যেগুলোকে মিলিটারি ইনস্টলেশন বলা যাবে না, বলা যাবে টেরর সাইট বা টেরর অপারেশন ক্যাম্প। ওকে, তাতে কি এই এই মিসাইল হামলায় বা অপারেশন সিন্ধু এখন পর্যন্ত যতটুকু, কয় ঘন্টা হয়েছে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারবো না, আপনি নিশ্চয়ই আমাকে বলতে পারবেন এই হামলা এটা কয়টায় শুরু হলো? 7 তারিখের ঘটনা। মানে 7 তারিখ শুরু হয়েছে রাত 12টা থেকে ঢাকা টাইম। তো ন্যাচারালি এখন বাজে 3টা 43 ঢাকা টাইম। তো ফলে এই 12টা থেকে 3টা 43-এর মধ্যেই ধরুন 3টা পর্যন্ত যদি সময় ধরি, এর মধ্যেই সংগঠিত হয়েছে। কারণ ভারত তার লক্ষ্যবস্তু 9টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার সঙ্গে সঙ্গে কিন্তু আমি খবর পেয়েছি। আর আমার এমনি খরগোশের মতো কান খাড়া করা আছে, কারণ এই অঞ্চলে যে উত্তেজনা বিরাজ করছে তার পারদ কদ্দূর পর্যন্ত গিয়ে পৌঁছায় সেটি আমি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। রাইট, সে আমরা জানি দেখি এই রাতের বেলাতেও বাংলাদেশে তো এখন অলমোস্ট ভোর রাত, তাই আপনাকে পেয়েছি, আমি জানি সেটি। এখন যদি জাস্ট এখন পর্যন্ত কোথাও কোন রকম হতাহতের কোনো খবর পাওয়া গেছে কিনা? আছে আছে, পাকিস্তানিরা দাবি করেছেন যে তাদের 3 জন নাগরিক হত হয়েছে। হত হয়েছেন মানে নিহত হয়েছেন? নিহত হয়েছেন, জি। তারা কি বেসামরিক? সম্ভবত, কারণ ভারত প্রথমেই বলে নিয়েছে তারা কোনো সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানবে না। নীতিগতভাবে দাঁড়ান স্যার, কোন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত না করলে তাহলে ভারত কি সিভিলিয়ানদের উপর বা বেসামরিক লোকদের উপর তা আঘাত করতে পারে না? তাদের ভাষায় এরা টেররিস্ট, মানে সিভিলিয়ান পপুলেশনের একাংশ টেররিস্ট হতে পারে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার মানে এরকম, আসলে শব্দটি এরকম হতে পারে যে তারা অভিযুক্ত সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এটা ভারতের ন্যারেটিভ। আবার পাকিস্তানকে যদি জিজ্ঞেস করে তারা বলবে এরা ছিল কাশ্মীরের স্বাধীনতাকামী। ওকে, তো এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার, কিভাবে দেখছেন এবং কয়েনেজটা কিভাবে করা হচ্ছে। রাইট রাইট। তো এইটা গেল একটা, যে কাদেরকে উদ্দেশ্য করে ভারত এই হামলা চালালো, এবং ভারত এটির কোনো জবাব, পাকিস্তান এটির কোনো জবাব দেবে না, এটি আপনি কি বিশ্বাস করতে? এমনটি ভারত ভাবছে, কারণ তাদের যুক্তিটা হলো কোথাও কোন রকম ইঙ্গিত, তারা তাদের যে অপারেশন সিন্দুরের যে ডেসক্রিপশনটা হাজির করেছে জনসমক্ষে, তাতে এরকমের বর্ণনা আছে। সেই জন্যই তার উপর ভিত্তি করে আমি অনুমানটি করছি বা বক্তব্যটা হাজির করছি। ওকে, কি রকম আমাদেরকে আরেকটু বিস্তারিত করে বলেন, কারণ আমরা প্রতিবেশী দেশ, ফর নাথিং আমাদের প্রাণ যাবে, সুতরাং এই জন্য আরেকটু বিস্তারিত যদি আমাদেরকে বলতেন। দেখুন, আপনার ভারতকে এবং পাকিস্তানকে রাশিয়া এবং আমেরিকা উভয় পক্ষই রীতিমতো কশনারি নোট প্রদান করেছে, তারা যাতে আর যাই হোক নিউক্লিয়ার অপশনটাকে বিবেচনায় না নেন। কিন্তু আউট অফ ডেসপারেশন আপনার পাকিস্তান প্রথমেই এই অপশনটা চুজ করে বসতে পারে, সেই বিবেচনায় ভারত এই রিস্কটা নেয়নি, ঝুঁকিটা নেয়নি। তারা তাদের ভাষায় টেরর ক্যাম্পে হামলা করেছে, তারা পাকিস্তানের কোনো মিলিটারি ইনস্টলেশনে আঘাত হানেনি, যাতে পাকিস্তান সেনাবাহিনী এটিকে প্রিটেক্সট হিসেবে ব্যবহার করে পাল্টা এবং লাস্ট অপশন ব্যবহার না করে বসে। এখন ধরেন কোন কোন সামরিক স্থাপনায় আঘাত করলো না, কিন্তু তার মানে পাল্টা আঘাত করবে না এর কোনো নিশ্চয়তা তো পাওয়া যায় না, কারণ পাকিস্তানের ভূখণ্ডে যদি আপনি হামলা করে থাকেন, ইটসেলফ পাকিস্তানে আপনি হামলা করেছেন, রাইট? সেখানে আপনি কি পাকিস্তানের সামরিক
স্থাপনায় করেছেন নাকি বেসামরিক স্থাপনায় করেছেন? ডাজ ইট রিয়েলি ম্যাটার? দেখুন, আপনার ডিজুরো সেন্সে আজাদ কাশ্মীর যেটি পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেটেড, সেটি ভারতের দৃষ্টিতে ডিসপুটেড টেরিটরি। আবার পাকিস্তানের দৃষ্টিতেও এটি অমীমাংসিত ইন এ ওয়ে, এটি পাকিস্তানের তত্ত্বাবধানে আছে বলা যেতে পারে, জিম্মায় আছে, কিন্তু সরাসরি এখন পর্যন্ত পাকিস্তান ইসলামিক রিপাবলিকের অংশে রূপান্তরিত হয়নি। জাতিসংঘের প্রস্তাব মোতাবেক এখানে প্লেবিসাইট অনুষ্ঠিত হওয়ার কথা, এবং প্লেবিসাইটের উপর ফলাফলের উপর ভিত্তি করে পাকিস্তান এক্সপেক্ট করছে যে এখানকার অধিবাসীরা আপনার পাকিস্তানে যোগ দেওয়ার পক্ষে রায় দেবে গণভোটে। কিন্তু যেহেতু সেই গণভোট টিল টু ডেট সেই 47 থেকে শুরু করে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি বা আয়োজন করা যায়নি, ফলে সেই সম্ভাবনা তাত্ত্বিক হয়ে রয়ে গেছে। তা আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় 2টি বিমান ভূপাতিত করেছে, যুদ্ধ বিমান, ইন রিটালিয়েশন। আজকে ওকে, আমরা গত সপ্তাহে 2-3 দিন আগে শুনেছিলাম যে ভারতের 2টি যুদ্ধ বিমানকে তারা পাকিস্তান তাড়িয়ে দিয়েছে। একটা তাড়িয়ে দেয়া আর একটি ভূপাতিত করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। না, সেটাই, ভূপাতিত কি আজকের কথা? আজকের ঘটনা। ওকে, সেটা কতক্ষণ আগের? এই বেশিক্ষণ আগে হবে না, এই ঘন্টা তিনেকের সময়ের মধ্যেই ঘটেছে হয়তোবা। ও মানে মিসাইল হামলার পরের ঘটনা? জি 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 জি, বুঝতে পারলাম। তার মানে আপনি যদি বলেন যে পাকিস্তান পাল্টা হামলা করবে না, আমার মনে হয় এটি ঠিক না, বরং এটা ভারতের অনুমান ছিল, কিন্তু তারপরেও আমি বলবো এটা মেজার্ড রেসপন্স। আপনার লাস্ট অপশন যেটি, অর্থাৎ নিউক্লিয়ার আপনার অপশনটা অ্যাপ্লাই করা থেকে এখন পর্যন্ত পাকিস্তান বিরত আছে। না, তা তো বিরত আছে, তো আপনি জিন্দা থাকতেন। ভারতে মারলে তারা তো, আপনি যেটি বললেন, সর্বোচ্চ দূরত্বে পাকিস্তান মারার চেষ্টা করবে। সো সর্বোচ্চ দূরত্বে মারতে গেলে তো আমাদের গায়ে এসে লাগবে, রাইট? আপনার বিশেষ করে আমাদের খুলনা ডিভিশন এবং রাজশাহী ডিভিশন হার্ড হিট হবে। ঢাকা ডিভিশন যেহেতু কিছুটা দূরে, ফলে তেজস্ক্রিয়তার মাত্রা কম হওয়ার কথা। তবে কম বেশি সবাই আমরা এফেক্টেড হবো, এতে কোনো সন্দেহ নেই, কারণ তেজস্ক্রিয়তা পাসপোর্ট ভিসা মেনে অগ্রসর হবে না। রাইট। এখন আমরা এই আশঙ্কা আসলে স্যার একটু বোঝার চেষ্টা করছি কতখানি, কারণ পাকিস্তান শুরু থেকেই তারা হুঁশিয়ারি বা হুমকি দিয়ে রেখেছে তাদেরকে আঘাত করলে তারা নিউক্লিয়ার বোমা ছুড়বে। এই ঘোষণা প্রথম চুটি তারা দিয়ে রেখেছে। এখন আমরা কি করে বুঝি যে তারা এই কাজটি করবে না? দেখুন, ভারত যদি সর্বাত্মক ভাবে হামলা করে বসে, পাকিস্তান ন্যাচারালি বসে থাকবে না, তারাও সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবার চেষ্টা করবে, জলে, স্থলে, অন্তরিক্ষে। তা তো বটেই, কিন্তু ভারতও চুপচাপ বসে থাকবে না। আপনি এর মধ্যে নিশ্চয়ই জেনেছেন যে ভারত তার নাগরিকদের, প্রতিটি রাজ্যের 29টি রাজ্যের নাগরিকদেরকে এরই মধ্যে তারা ড্রিল করিয়েছে। মানে একটা যুদ্ধ অবস্থায় কিভাবে নিজেদেরকে নিরাপদ রাখতে হবে, এই মহড়া কিন্তু ভারতের প্রতিটি নাগরিককে, পুরো সব রাজ্যের নাগরিকদেরকে তারা দিয়েছে। তার মানে ভারত বড় যুদ্ধের জন্য প্রস্তুত। যেই মহড়া তারা 1971 সালে দিয়েছিল, এরপরে গত 53 বছরে সেই মহড়া ভারতকে আর কখনো দিতে হয়নি, এবার কিন্তু দিয়েছে। ফলে আপনি যদি মনে করেন যে পাকিস্তান পাল্টা জবাব দেবে না এই মিসাইল হামলার, সেটি কি সঙ্গত হচ্ছে? কারণ ভারতের প্রস্তুতি তো ব্যাপক আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই যুদ্ধ, সেটি যদি নিউক্লিয়ার যুদ্ধে রূপান্তরিত হয়, সেটা হবে মিউচুয়াল ডিস্ট্রাকশনের যুদ্ধ। এটা সুস্থ স্বাভাবিক মানুষ যারা নেতৃত্বে আছেন, সিভিলিয়ান আপনার নেতৃত্ব কিংবা মিলিটারি নেতৃত্ব, তারা ডেফিনেটলি লাস্ট থিং যেটা চাইবেন হচ্ছে নিউক্লিয়ার আপনার এই প্রলিফারেশন। না, তা তো বটেই। এখন
এটা তো আকস্মিকভাবেও ঘটেনি। সেই কাশ্মীরে হামলাও হয়েছে অনেকদিন হলো, এবং একটা যুদ্ধ এই অঞ্চলে সেই 5ই আগস্টের পর থেকেই, মানে শেখ হাসিনার পতনের পর থেকেই কিন্তু আমরা একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। সেটি সূত্রপাত বাংলাদেশ থেকে হয়েছে, এবং বাংলাদেশ কি এর মধ্যে জড়িয়ে যেতে পারে? আমরা দেখেছি প্রফেসর ইউনূস তিনি আগে থেকেই হুঁশিয়ারি দিয়েছেন যে আমাদেরকে, এই মাত্র গত সপ্তাহে তিনি নৌবাহিনীর একটি অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে, বিমান বাহিনীর একটি অনুষ্ঠান। রাইট রাইট। ফলে আমরা কি কোনোভাবে জড়িয়ে যেতে পারি কিনা? দেখুন, আমি মনে করি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে স্পেনে যে অবস্থাটি হয়েছিল, পুরো জনগোষ্ঠী দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এক ভাগ সমর্থন করছিল ব্রিটেনের অবস্থান, আরেক ভাগ সমর্থন করছিল জার্মানির অবস্থান। তো ফলে দুই ভাগে ভাগ হয়ে রীতিমতো হস্টাইল একটা আইবল টু আইবল সিচুয়েশন তৈরি হয়েছিল। এখানেও স্থানীয়ভাবে পাকিস্তান সমর্থক এবং ভারত সমর্থক দুই ভাগে ভাগ হয়ে আমাদের জনগোষ্ঠী আত্মহননের পথ বেছে নিতে পারে। যে আশঙ্কাটি আমাদের বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা, যাকে মাস্টার মাইন্ড হিসেবে অভিহিত করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিশ্ব দরবারে মাহফুজ, তিনি হয়তো যে বিষয়টি প্রেডিক্ট করেছেন, আছে গৃহযুদ্ধ অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশে, এই পাকিস্তান ভারত উত্তেজনার প্রেক্ষাপটে সেরকম একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে, দুই পক্ষে ভাগ হয়ে দেশবাসী নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করে দিতে পারে। তো সেখানে যে আমরা যে আলোচনা করছি যে পার্বত্য অঞ্চলে বা রাখাইনদের জন্য, আরাকানদের জন্য আপনার করিডোর দেয়া, এগুলি সব সামগ্রিকভাবে কি একই সূত্রে গাঁথা নাকি? দেখুন, সোশ্যাল মিডিয়ামে একটি ছবি ভেসে বেড়াচ্ছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর একজন সদস্য রক্তাক্ত অবস্থায়, কমব্যাট পরিহিত অবস্থায় তাকে দেখা যাচ্ছে আমাদের পার্বত্য কোনো একটি অঞ্চলে। তো এই যে ব্যাপারটি, সুতরাং এটা একেবারেই নিরামিষ বিষয় নয়। তাকে আমরা কি জানতে পেরেছি? যেটা সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে দুর্বৃত্তরা, এটা তো স্ট্যান্ডার্ড। আমরা সঠিক কোন আইএসপিআর থেকে কোন রকম কোন খবর কি পেয়েছি? আমার জানা মতে না, তবে সোশ্যাল মিডিয়ামে কমব্যাট পরিহিত আপনার সৈনিকের লাশ দেখা যাচ্ছে, একজনেরই তো, একজনের। এর আগে আমরা ঢাকায় দেখেছি একজনের ঝুলন্ত, একদম ইউনিফর্ম পরিহিত একজনের ঝুলন্ত মরদেহ কিন্তু আমরা দেখেছি। জি, ফলে এগুলো কি আপনি মনে করেন ওই যে গৃহযুদ্ধ বলছে ওগুলির সঙ্গে সম্পর্কিত? এখন ধরুন, খুব ভালো আলামত তো নয়, আমি বলবো ব্যাড ওমেন, অর্থাৎ ঝড়ের পূর্বাভাস। আমি বুঝতে পারছি যে আপনি যে ইঙ্গিতগুলো দিচ্ছেন, হ্যাঁ, এগুলো তো নিশ্চয়ই অনেক দুশ্চিন্তারই কথা, কিন্তু মানে আমাদের এই অঞ্চলকে, পুরো দক্ষিণ এশিয়াকে যেই অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে বলে আমরা পশ্চিমা বিশ্বের দিকে ইঙ্গিত দেয়া হচ্ছে, সেখানে আপনার স্টেক হোল্ডার কারা? এখানে আসলে ধরুন, এই যে সর্বশেষ যে অবস্থাটি, আমাদের ডক্টর শিরিন হকের নেতৃত্বাধীন নারী কমিশন তাদের রিপোর্ট হাজির করবার সাথে সাথে কিন্তু তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে উইদিন। এবং খেয়াল করে দেখুন, সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, কদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছে, এবং টার্গেট হচ্ছেন আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত একমাত্র নারী উপাচার্য। সকল পাবলিক ইউনিভার্সিটির মধ্যে একমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে নারী উপাচার্য প্রফেসর ডক্টর সুচিতা শর্মিনকে সেখানে নিয়োগদান করা হয়েছে। তিনি বারংবার
কিন্তু আপনার প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। তাকে অপসারণের জন্য কিছু ছাত্র ছাত্রী কিংবা শিক্ষক তারা বারংবার সংঘবদ্ধ হচ্ছেন, এবং যে বিষয়টি লক্ষণীয় যে তিনি এমন একটি পরিবার থেকে এসছেন যেটি প্রগতিশীল পরিবার। তার পিতা আমাদের সর্বজন শ্রদ্ধেয় আপনার প্রফেসর ডক্টর আবুল কাশেম স্যার, তিনি তার ইতিমধ্যে তার এক পুত্র, এক কন্যার মধ্যে পুত্রকে হারিয়েছেন। অভিজিৎ হত্যাকাণ্ডের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। সেই অভিজিৎ হত্যার সঙ্গে যুক্ত এই হত্যাকাণ্ডটি তার প্রকাশক, বইয়ের প্রকাশক দীপান, প্রফেসর সুচিতা শর্মিনের সহোদর, তাকে প্রকাশ্যে আপনার শাহবাগে আজিজ সুপার মার্কেটে হত্যা করা হয়েছে। এবং আপনার ইউএস স্টেট ডিপার্টমেন্ট $5 মিলিয়ন বাউন্টি ঘোষণা করেছেন। সেটি কিন্তু এখনো বহাল আছে। তো ফলে এটা একটা আন্তর্জাতিক ডাইমেনশন আছে। আপনার বরিশাল বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করে প্রফেসর সুচিতা শর্মিনকে আনসিট করবার যে চেষ্টা, সেটি সত্যি দুর্ভাগ্যজনক, এবং সেটি যাবতীয় যা কিছু অর্জন এই বর্তমান ইউনূস সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। কারণ প্রফেসর ইউনূস বিশ্বজোড়া যে সুখ্যাতি অর্জন করেছেন, সেটি কিন্তু সহভাগিতার একটা বিষয় আছে এখানে। তিনি ব্যক্তি প্রফেসর ডক্টর ইউনূস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ, যেখানে নারীরা আপনার সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবার একটা প্রয়াস পাচ্ছেন, এই দুই পক্ষকে, মানে গ্রামীণ প্রতিষ্ঠান হিসেবে ব্যক্তি ইউনূস পার্সোনালিটি হিসেবে দুইজনকে যৌথভাবে কিন্তু আপনার এই পুরস্কারে আপনার মহিমান্বিত করা হয়েছে। এখন তার এই অর্জন সরকার প্রধান হিসেবে ম্লান হয়ে যাবে যদি একমাত্র নারী ভাইস চ্যান্সেলরকেও অসম্মানিত হয়ে বিদায় নিতে হয় দায়িত্ব থেকে, তার টেনিওর শেষ করার আগে। জি, বুঝতে পেরেছি। কিন্তু আমি একটু ওই যে পাক ভারত যুদ্ধের দিকে আবার একটু নজর দিতে চাই। মানে আপনি বলছেন মানে মানে মিসাইল ভারত মেরেছে, এর জবাবে পাকিস্তান ভারতের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে আপনি দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বলে পাকিস্তান দাবি করছে। তো লেটেস্ট কি আমরা মানে আমার প্রশ্নটি হচ্ছে যে শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে গড়াতে পারে? এবং দেখুন, যেহেতু একটা চোখরাঙানি আছে দুই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির পক্ষ থেকে, ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে, সেই জন্যে এটা এক ধরনের ইন্স্যুরেন্সের মতো। কিন্তু আউট অফ ডেসপারেশন পাকিস্তান এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মনির, তিনি যদি আপনার অ্যাডভেঞ্চারাস হয়ে ওঠেন, যদি স্বীয় বিবেচনায় তিনি কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন, তার ফলে পুরো এই অঞ্চল, আপনার এখানকার যে ব্যালেন্স অফ পাওয়ার বলুন, বা আপনার যে টপোগ্রাফি বলুন, কিংবা আপনার জনসংখ্যার যে ডেমোগ্রাফিক ব্যালেন্স, সবকিছু কিন্তু এফেক্টেড হয়ে যেতে পারে। এবং এখানে ধরুন পাকিস্তান এবং ভারত যৌথভাবে যে যার মতো করে যদি জয়েন্ট মাশরুমের জন্ম দেয়, তাহলে সেটার বিভীষিকা অনেকদিন পর্যন্ত এশিয়া মহাদেশকে তাড়া করে ফিরবে। আপনার মনে রাখতে হবে যে পৃথিবীতে প্রথম দুটি আপনার আণবিক বোমা নিক্ষিপ্ত হয়েছিল এই মহাদেশে, দূর প্রাচ্যে, জাপানে, হিরোশিমা এবং নাগাসাকিতে। এবং সেই বিভীষিকা কিন্তু এখনো আমরা ভুলতে পারিনি। এবং 21st সেঞ্চুরিতে এসে এত বছর পরে যদি আবারও তার পুনরাবৃত্তি ঘটে, তাহলে এই দুঃখ আমরা রাখবো কোথায়? এখন ধরেন যদি পাক ভারত যুদ্ধ এরপরে পাল্টাপাল্টি চলতে থাকে, সেক্ষেত্রে আমরা দেখছি পাকিস্তানের সঙ্গে আমাদের এখন বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক তৈরির দিকে ডক্টর ইউনূস বেশি
ফোকাস করছেন, মনোযোগ দিচ্ছেন, তাই না? সেই দিক থেকে ভারতের সঙ্গে একটা একটা দা কুমড়ের সম্পর্ক, একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক। সেক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে? আমরা যদি পাকিস্তানের পক্ষে যাই তাইলে কি হবে, আর আমরা যদি ভারতের পক্ষে যাই তাইলে কি হবে? কিংবা আমাদের এই মাঝামাঝি দুই পক্ষে না জড়িয়ে মাঝামাঝি থাকার কোনো সুযোগ আছে কিনা, নাকি আমাদেরকে এই যুদ্ধে জড়ানোর জন্যই 5ই আগস্টের এই এত কিছু এত আয়োজন? দেখুন, আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান বেলিজারেন্ট অবস্থানের থেকে যদি একে অপরের উপর হামলে পড়ে, এটি ডেফিনেটলি থার্ড লার্জ কান্ট্রি ইন দ্য রিজন হিসেবে বাংলাদেশকে এফেক্ট করবে, কোনো সন্দেহ নেই। আর আপনার যে জজবা, সেটা তো আরো এর পারদ অনেক উপরে উঠবে আমার ধারণা। ফলে ব্যাপক সিভিল স্ট্রাইফ থেকে শুরু করে হানাহানি পর্যন্ত তা পর্যবসিত হতে পারে। ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের সাবেক বিডিআর প্রধান, যিনি বর্তমানে এই বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিশন নিয়োজিত আছে তার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি আহ্বান জানিয়েছেন যদি তেমন পরিস্থিতির সম্মুখীন হই আমরা, তাহলে আমাদের উচিত হবে উত্তর পূর্ব ভারতের যে 7 সিস্টার রাজ্য তা নিজেদের করতলগত করে নেয়া। এবং পরবর্তীতে যখন ভারতের নিয়ে কনসার্ন ব্যক্ত করেছে, আপনার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুইফটলি জানানো হয়েছে যে এটি অবসরপ্রাপ্ত 2 স্টার জেনারেল ফজলুর রহমানের একান্ত ব্যক্তিগত মতামত, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এইভাবে আমরা দায় এড়ানোর চেষ্টা করেছি। কিন্তু এখানে তার মতো প্রবীণ এবং রেসপন্সিবল ব্যক্তি, যাকে হিরো হিসেবে ট্রিট করা হয়, তিনি যখন এ ধরনের বক্তব্য হিসাব নিকাশ করেই দিয়ে বসেন, তখন এর ইমপ্লিকেশন হতে পারে ফার রিচিং। জি, এখন মানে বিষয়টি তো আসলে অনেক জটিল এবং গুরুতর। নানান ভাবে আমরা সরকারের তরফ থেকে দায় এড়ানোর চেষ্টা হলেও কিন্তু আমরা দেখেছি যে আমরা পায়ে পায়ে বাঁধিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করার চেষ্টা অনেকভাবে করেছি। এর মধ্যে ভারতের রাফায়েল আমাদের দিকে নাকি তাক করা আছে, ওদিকে যুদ্ধ তারা বেঁধেছে। মানে ধরেন 71-এর আগে বলা হয় যে পাকিস্তান মানে মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এখানে ভারতের ভূমিকাটি ছিল যাতে করে দুই ফ্রন্টে ভারতকে যুদ্ধের মোকাবেলা করতে না হয়। এইটা একটা ভারতের বড় স্বার্থ ছিল বলে দাবি করা হয়, হয়তো সত্য। কিন্তু ধরেন এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে, সেই ক্ষেত্রে ভারতকে চাপে রাখার জন্য এই 7 সিস্টার্স ভাঙা বা ভারতকে ভাঙার চেষ্টা বাংলাদেশকে দিয়ে, আবার ওইদিকে পাকিস্তানকে ভাঙার চেষ্টা ওই ফ্রন্টে, বেলুচিস্তান আপনি জানেন ওই ফ্রন্টেও উত্তেজনা। ফলে আসলে এই অঞ্চলেরই মানচিত্র নাকি বদলে যাবে। এই ব্যাপারে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। সেক্ষেত্রে স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমরা মানে যদি মানচিত্র বদলে যায়, যদি এরকম ভাঙাভাঙি, দেশ ভাঙাভাঙির ব্যাপার থাকে, আমরা কারো গুটি হওয়ার প্রয়োজনীয়তা আছে কিনা, কিংবা আমরা গুটি না হওয়ার উপায় আমাদের কি আছে, হতে আদৌ চাই কিনা আমরা? ধন্যবাদ। দিল্লি বেসড একটি অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন, দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল আছে। তাদের প্রিয়াম্বলে বলা আছে তারা বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে লার্জার ইন্ডিয়া গঠন করতে চায়। এবং আরেকটু এগিয়ে কেউ কেউ ভাবছেন যে শকুনির দেশ বলে পরিচিত আফগানিস্তান থেকে শুরু করে আপনার দক্ষিণ আরাকান অর্থাৎ রাখাইন পর্যন্ত বিস্তীর্ণ এই অঞ্চল নিয়ে একটি আসমুদ্র হিমাচল বিস্তৃত বৃহৎ ভারত বিনির্মাণের স্বপ্ন দেখছেন। তো ফলে ইন্ডিয়ান রিইউনিফিকেশন অ্যাসোসিয়েশন দিল্লি বেসড একটি নসরকারি প্রতিষ্ঠান, তারা কিন্তু ঘোষণা দিয়ে ওয়েবসাইট খুলে দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করছেন। ওকে, বাট শুনতেই তো একটু হাস্যকর লাগছে না? আমি অবাক হচ্ছি না, কারণ শুরুটা এমন ভাবেই হয়, তারপর গ্র্যাজুয়ালি যখন ধরুন জায়নিস্ট মুভমেন্ট শুরু হয়েছিল এবং বেলফোর ডিক্লারেশন ঘটেছিল,
তখন কিন্তু কেউ সিরিয়াসলি ভাবেননি যে এটা হবে ফেট অ্যাকমপ্লি ফর দি মিডল ইস্ট, এবং লেভেন্টের মানচিত্র পাল্টে গিয়েছে। এখন তো লার্জার ইসরায়েল গঠনের প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিকতায় যদি লার্জার ইন্ডিয়া আপনার বাস্তবে রূপ দেওয়ার কাজ শুরু হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এটা একটুখানি শুনতে একটু বেশি বেশি শোনাচ্ছে, বাস্তবসম্মত আসলে মনে হচ্ছে না, এটা পসিবলও না, মানে আমি যতটুকু বুঝি স্যার। দেখুন, আপনার ফর এক্সাম্পল পাকিস্তান যদি সিজ টু এক্সিস্ট করে, তাহলে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে টিকে থাকার ডিজুরো বেসিস আর থাকে না। কারণ টু নেশন থিওরির উপর ভিত্তি করে আপনার পাকিস্তান এবং ভারতের মানচিত্র তৈরি হয়েছে। আর পাকিস্তান, মাশরেকে পাকিস্তান, মাগরেবে পাকিস্তান, এইভাবে দুটি উইং নিয়ে কিন্তু 47-এর ডোমিনিয়ন হিসেবে এই রাষ্ট্রটির আত্মপ্রকাশ ঘটেছিল, এবং বাংলাদেশের মানচিত্র কন্ডিশন হয়ে গেছে 47-ই। আমরা কিন্তু সেখান থেকে এটাকে বের করে নিয়ে আসতে পারিনি। স্যার স্যার সেই যে যেই 47-এর যে মতবাদ, তা কি আমরা 71-এ বাতিল করে দেইনি? কিন্তু মানচিত্র তো পাল্টাতে পারেননি, মানচিত্র পাল্টানো যায়নি। এখন ধরুন পাকিস্তানের দেখুন, পাকিস্তানের প্রভিন্সগুলো, যেমন বেলচিস্তান যদি আজকে স্বাধীনতা ঘোষণা করে বসে, এবং পরে সিন্ধু তো অনেকদিন ধরে এরকম একটা চিন্তা করছে। এখন তারা একে একে যদি এক একটা প্রভিন্স আলাদা হয়ে পরবর্তীতে ওই ইউক্রেন স্টাইলে আপনার বৃহত্তর এন্টিটির সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন আমাদের এখানেই লোকজন পাওয়া যাবে খুঁজে, যারা মনে করছেন যে আপনার 47 পূর্ব মানচিত্রে ফিরে যেতে চান। আমি অবাক হব না। তারা তো অলরেডি এরকম ঘোষণা, এই যে আমি বলি যে জঙ্গি ছাত্ররা, হ্যাঁ ছাত্র না, এই যে আমি বলি নাহিদ সার্জিস্টরা, যারা এখন রাজনৈতিক দল গঠন করেছে, তারা তো শুরু থেকেই 47 সালে ফিরে যেতে চায়। তারা তো 71-কে আমলে নেয়নি। আপনি কি নিশ্চয়ই তাদের দিকে ইঙ্গিত করেছেন? আমি পরিষ্কার করে এই বিষয়ে কিছু বলবো না এই পর্যায়ে, কারণ এই প্রপোজিশনটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক। এই জন্যে যে আপনার সবকিছু কিন্তু এমব্রায়োনিক একটা স্টেজে আছে। এখন যতক্ষণ পর্যন্ত এই যে আমরা আলোচনাটা করলাম সেটা বাস্তবতার মুখ না দেখে, অর্থাৎ পাকিস্তান খণ্ড বিখণ্ড না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এর বাস্তবতা অনুভব করাটা রীতিমতো অলিক কল্পনা সামিল বলে বিবেচিত হবে। বুঝতে পেরেছি। এখন আমরা আবার একটু ফিরি যে ভারত পাকিস্তানে মিসাইল হামলা করেছে, বিনিময়ে পাকিস্তান দাবি করেছে যে তারা ভারতের 2টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। এই অবস্থায় একটা খুবই চরম একটা উত্তেজনা বিরাজ করছে। আমরা জানি না শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গড়ায়। যদিও প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি অনুমান করছেন পরিস্থিতি অন্যদিকে গড়াবে না। মানে যুদ্ধ, আপনি কি বলবেন যে আসলে যুদ্ধ বেঁধে গেল, নাকি এটি আর কি জাস্ট জবাবই দিল? মানে ভারত শুধু কাশ্মীরে হামলার একটু জবাব দিল, যুদ্ধ কিছু নয়, ব্যাপারটা কি এরকম? দেখুন, তারা মেইনল্যান্ড পাকিস্তানকে বাছাই না করে কেন আজাদ কাশ্মীরকে লক্ষ্যবস্তু হিসেবে ধরে নিল? এই জন্যে যে তারা মনে করে এটা ডিসপুটেড টেরিটরি, তাদের ক্লেইম আছে, পাকিস্তান জবরদখল করে রেখেছে আজাদ কাশ্মীর ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে আবার নানান রেমিফিকেশন আছে, বাল্টিস্তান আছে। কাশ্মীরের মহারাজা, ডোগরা মহারাজা হরি সিং এর যে জম্মু অ্যান্ড কাশ্মীর প্রিন্সলি স্টেট, সেই স্টেটের আবার করদ রাজ্য ছিল আপনার এই বাল্টিস্তানের ছোট ছোট সামন্ত রাজ্যগুলো। এবং মোহাম্মদ আলী জিন্না খুব কায়দা করে বাল্টিস্তানের এই প্রিন্সলি করদ রাজ্যগুলোকে সরাসরি পাকিস্তানে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তো ফলে সেটা আরেক জটিল পরিস্থিতি তৈরি করেছে। আবার কাশ্মীরের একটি অংশ ফিল্ড মার্শাল আইয়ুব খান চায়নাকে উপহার দিয়েছেন, প্রায় 4000 কিলোমিটার জায়গা। তো ফলে সেই আপনার ভিত্তিকে কাজে লাগিয়ে চীন সেই জায়গার নিয়ন্ত্রণ নিয়েছে। অ্যাপার্ট ফ্রম আকসাই চীন
সিনো ইন্ডিয়া যে কনফ্লিক্টটা হয়েছিল 60-এর দশকে, তার সূত্র ধরে তারা দুটি জায়গায় তাদের দখল নিশ্চিত করেছিল, একটি আকসাই চীন, আরেকটি হচ্ছে নেফা, নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি, যেটি বর্তমানে অরুণাচল প্রদেশ বলে বিবেচিত। অরুণাচলে তারা যেই টেরিটরি তাদের তাবে নিয়ে এসেছিল সেটি ইউনিল্যাটারালি তারা ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু আকসাই চীনের দখল তারা ছাড়েনি টিল টু ডেট। এখন স্যার, এবং সেই থেকে কাশ্মীর 3 ভাগে বিভক্ত হয়ে আছে, চাইনিজ অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর, পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটেড কাশ্মীর। রাইট স্যার, এখন ধরেন আমরা জানি বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাত্রই ফিরেছেন, ফলে যেই ন্যারেটিভ গুলি আমরা এতদিন দেখে আসছিলাম, ইউনূস সরকার একতরফা ভাবে করে আসছিল, বলছিল যে যুদ্ধ চোখে চোখ রেখে ভারতের বিরুদ্ধে, ভারতের সঙ্গে লড়বে, কিংবা আপনি যে মাহফুজ আলমের কথা বললেন যে গৃহযুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা, তারা কেউ রাজনীতিবিদ নন, রাজনৈতিক দলের যে দায় দায়িত্ব থাকে সেগুলিও তাদের নেই। আপনার কি মনে হয় এই পরিস্থিতিতে, এই যুদ্ধ পরিস্থিতিতে বেগম জিয়া যেহেতু দেশে ফিরেছেন, সেটির একটা আলাদা কোনো সিগনিফিকেন্স থাকবে, যাতে আমরা এই যুদ্ধে, এখানে সুপার পাওয়ারের খেলা হচ্ছে, আমরা আসলে বাংলাদেশ যে আসলে কিছুই না, বাংলাদেশ জাস্ট একটা ভূখণ্ড তারা ব্যবহার করতে চাইছে, এর বেশি কিছু না, সেখানে আমাদের ক্ষতির চেয়ে কোনো লাভের কিছু নেই, সেইখানে কি বিএনপি চেয়ারপারসন, আমি জানি তিনি অসুস্থ, কিন্তু তার উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো আলাদা করে কোনো ভূমিকা বিএনপি রাখতে পারবে বলে কি আপনার মনে হয়? দেখুন, বেগম খালেদা জিয়া তিনি একজন বর্ষিয়ান নাগরিক, অভিভাবকত্বের একটি জায়গায় গিয়ে উপনীত হয়েছে। তার এই সুস্থ হয়ে প্রত্যাবর্তন করা, তুলনামূলক বিচারে সুস্থ হয়ে ফিরে আসাটা আপনার নতুন মাত্রা কিন্তু যোগ করেছে। আপনার এখানে যে ইন্টারিম সরকার ক্ষমতায় আছে, সেখানে ফর্মিডেবল একজন ক্যান্ডিডেট যখন, যার পক্ষে সম্ভব স্টিয়ারিং হুইল ধরা, তিনি যখন ফিজিক্যালি এই চরাচরে এসে হাজির হন, তখন আপনি সেটা ইগনোর করবার মতো বিষয় বলে মনে নাও করতে পারেন, এবং তিনি যদি অ্যাসার্ট করা শুরু করেন তাহলে আপনার ডেইজ নাম্বারড হয়ে যেতে পারে ইন্টারিম সরকারে। রাইট, সেই ক্ষেত্রে আমরা জানি যে এরই মধ্যে আওয়ামী লীগেরও কর্মীরা তারা ক্ষুদ্র ক্ষুদ্র করে মিছিল করছে, সেই মিছিল তাদের দীর্ঘ হচ্ছে, এদিকে শেখ হাসিনা প্রতিনিয়তই বিভিন্ন সব জেলায় তার বক্তব্য দেয়া হয়ে গেছে, হয়তো আর 2-1টি জেলা বাকি থাকলেও থাকতে পারে, আমি ঠিক খুব ভালো করে জানি না, হয়তো 2-1টি জেলা এখনো বাকি আছে। তিনি আমরা জানি একবার বলেছিলেন যে চট করে চলে আসতে পারেন, এরকম যুদ্ধ পরিস্থিতি হলে তিনি কি চট করে চলে আসার মতো অবস্থায় থাকবেন কিনা, বা সেরকম কোনো আশঙ্কা, সম্ভাবনা, যাই বলি না কেন, কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারতের আশ্রয়ে তিনি যেহেতু বর্তমানে আছেন, তারা তাদের দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনাকে সীমান্ত অতিক্রম করতে দিয়ে তার জীবনের ঝুঁকি তৈরি হয় এরকম একটি পরিস্থিতিতে দেখতে চাইবেন না। তো ফলে এবং তিনি কিন্তু আমাদের সীমান্ত থেকে অনেক দূরে, সেই দিল্লির সন্নিহিত অঞ্চলে অবস্থান করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। ফলে আপনার ভারত এক ধরনের অভিভাবকত্বের ভূমিকায় আছে, তারা জেনে শুনে তার জীবন বিপন্ন হতে পারে এরকম কোনো ঝুঁকি তাকে নিতে অবশ্যই ডিসকারেজ করবেন বলে আমার ধারণা। এখন স্যার, আওয়ামী লীগ বারবার করে দাবি করে আসছে যে তারা এখনো বৈধ সরকার, রাইট? এটি আপনার তাদের কোনো নেতৃবৃন্দ এমনটি বলবার চেষ্টা করেন, কোনো নেতৃবৃন্দ, শেখ হাসিনা নিজেও বলেন। এখন যদি, এবং ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ডক্টর ইউনূস সরকারের সঙ্গে তেমন কোনো বিষয়ে আলোচনা করতেই চান না, শুধু ভারত নয়, আসলে কোন দেশই এখন পর্যন্ত ডক্টর ইউনূস সরকারের সঙ্গে সেই অর্থে কোন রকম কোন চুক্তি, এমনকি প্রফেসর ইউনূস চায়না গেছেন,
কোনো চুক্তি কিন্তু করতে পারেননি, কারণ তিনি নির্বাচিত সরকারে নন। তো সেই দিক থেকে যদি একটা বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় এবং সরকারের বৈধতার বিষয় থাকে, সেই ক্ষেত্রে কি ভারত শেখ হাসিনাকে ব্যবহার করতে পারেন? দেখুন, মানে দাবার ঘুঁটি বা পণ হিসেবে ব্যবহার করার দুটি দিক আছে। একটি হচ্ছে, if the person concerned allows her to be used as a pawn, সেটা একটা বিষয়। আরেকটি হচ্ছে, তিনি একটি দলের এবং একটি রাষ্ট্রের যাকে পিতা বলা হয় তার কন্যা, সুতরাং এবং দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু এই দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনার টানা প্রায় 16 বছর। তার আগে আরেক টার্মে তিনি 96-তে সরকার যখন গঠন করেছিলেন, 12ই জুন 1996 আপনার সপ্তম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, ফলে 4বার তিনি সরকার প্রধান হিসেবে দায়িত্ব যেহেতু পালন করেছেন, তার আপনার সম্মত হওয়া অসম্মতি প্রকাশ করার বিষয়টাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার দাবি রাখে। না, তা তো অবশ্যই। তিনি তো অবশ্য বলেছেন যে মানে ক্ষমতায় থাকতে তিনি বারবার করেই বলেছেন যে তিনি বাংলাদেশের ভূখণ্ড যদি কাউকে ব্যবহার করতে দেন, যদি এয়ার বেস তৈরি করতে দেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেন, ক্ষমতায় থাকতে পারেন, কিন্তু তিনি সেটি করবেন না। দেশ বিক্রি করে তিনি ক্ষমতা থাকতে চান না, এই কথা তিনি তো বারবার করেই বলেছেন। ফলে দেশের সঙ্গে যে তিনি কোনো কি বলবো এটিকে, মানে দেশপ্রেমিকের যেই উদাহরণ তিনি সৃষ্টি করেছেন আগে থেকেই জনগণকে হুঁশিয়ারি করে, সেটি নিঃসন্দেহে একটা প্রশংসার দাবি রাখে নাকি? দেখুন, তিনি একজন সরকার প্রধান হিসেবে তার মতো করে রাজনৈতিক বক্তব্য সময় সময় হাজির করেছেন। তো ফলে এটি ইতিহাসের অংশ, এখন অতীত ইতিহাসের অংশ। আর যেহেতু তিনি এখনো বেঁচে আছেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আশ্রিত অবস্থায় আছেন, ফলে তিনি যদি এই মত্ত লোক থেকে বিদায় নিতেন, তাহলে ইতিহাসের পরিপূর্ণ অংশে পরিণত হতেন। বর্তমানে যেহেতু এখনো তিনি জীবিত আছেন, সক্ষম আছেন এবং আপনার একটি দলের কাণ্ডারি হিসেবে এখন পর্যন্ত পদত্যাগ করেননি, সেইটা নিয়ে কোনো রকমের ডিবেট এখন আমার জানা মতে নেই। প্রধানমন্ত্রী আছেন কি নেই সেটা নিয়ে ডিবেট আছে, কিন্তু দলের নেতৃত্ব কিন্তু তিনি পরিত্যাগ করেছেন বলে আমি শুনিনি, সরকারও সেটা দাবি করেন। জি স্যার, তার মানে ভারত পাকিস্তান যেই বন্ধুত্ব, মানে যে শত্রুতাপূর্ণ যেই সম্পর্ক, সেটি এখন খুব সহজ করে বলেন স্যার, যে আসলে যুদ্ধে গড়ালো নাকি গড়ালো না? দেখুন, যুদ্ধপূর্ব অবস্থা বিরাজমান। এটি যদি এসকালেট করে, তাহলে আপনার কনভেনশনাল ওয়ার থেকে পরবর্তীতে নিউক্লিয়ার আপনার যুদ্ধে রূপান্তরিত হতে পারে। গড ফরবিড তেমনটি যাতে না হয়, তবে সময়টা ভয়ঙ্কর, এতে কোনো সন্দেহ নেই। জি, আমরা আমরা দেখেছি ভারত এর আগে সার্জিক্যাল স্ট্রাইক করেছে। আপনার কি মনে হয় এবারও তারা সেই পথে হাঁটবে? এই যে 9টি লক্ষ্যবস্তুতে যে আঘাত হানার ব্যাপারটি, সেটা তো এক ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বটেই। এবারও তাই ভারত করলো অপারেশন সিন্দুরের বাস্তবায়নের মধ্য দিয়ে। তবে আবার এই যে ভূপাতিত হওয়ার যে ঘটনাটি পাকিস্তান দাবি করছে, পাকিস্তানের 3 জন নাগরিক হত হবার যে জানানটা তারা দিয়েছেন, সব মিলিয়ে টেনশন ইজ রানিং হাই। সিচুয়েশনটা আইবল টু আইবল। রাইট। এখন সেই ক্ষেত্রে নতুন কোনো আপডেট আছে কিনা আমাদেরকে যদি একটু বলতেন। দেখুন, আপনার এখন যে অবস্থাটা, এমনি ইরান, ইসরায়েল এবং আপনার
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক লগারে, এবং ইরান আবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান এবং ভারতের এই উত্তেজনাকর পরিস্থিতিতে। তো সব মিলিয়ে আপনার ওইদিকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্কটাও কিন্তু অম্লমধুর পাকিস্তানের। তো সব মিলিয়ে সকল ফ্রন্ট কিন্তু তেতে আছে। এখন শেষ অবধি কি দাঁড়ায় সেটি এখন দেখবার বিষয়। জি, তাহলে স্যার আমি শেষ করব। এরই মধ্যে প্রায় 4 ঘন্টারও বেশি হয়ে গেছে যে এই হামলা শুরু হয়েছে, এবং এখন পর্যন্ত পাকিস্তান দাবি করেছে যে তাদের 3 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। ভারত এই হামলার কথা বলেছে যে তারা সন্ত্রাসী স্থাপনায় হামলা করেছে বলে ভারত দাবি করেছে। অন্যদিকে পাকিস্তান বলছে যে এটি কোনো বেসামরিক নাগরিকের উপর বা বেসামরিক স্থাপনায় হামলা করেছে। আর আপনি বলছেন যে ভারত পরিকল্পিতভাবেই কোনো সামরিক স্থাপনায় হামলা করেনি, কারণ তারা যুদ্ধটাকে পরবর্তী পাল্টা যুদ্ধ অ্যাভয়েড করতে চেয়েছে, এড়াতে চেয়েছে। কিন্তু বিষয়টা এত সহজ সরল সমীকরণে এই এতক্ষণ দীর্ঘ প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে, এই আলোচনার পরেও কি আপনি এই সিদ্ধান্তে থাকবেন কিনা? দেখুন, আপনার তাৎক্ষণিকতার একটা উপাদান সবসময় থেকে যায়। এখন ধরুন পাকিস্তান যদি তাদের এই বাটন টিপে বসে, তাহলে তো পুরো বল গেমটাই পাল্টে যেতে পারে। আর বিষয়টা যদি এরকম যে ইন্ডিয়ান প্রভোকেশন এমন হয়ে দাঁড়ায় যে পাকিস্তান রেসপন্ড না করে পারছে না, তখন কিন্তু বিষয়টা হয়ে দাঁড়াবে আরেক রকম। ওকে, সেটা কি রকম একটু যদি ব্যাখ্যা করতেন আমাদেরকে। দেখুন, আপনার পাকিস্তান যদি নিউক্লিয়ার অপশন অ্যাপ্লাই করে বসে, তাহলে ডেফিনেটলি ইট উইল ব্রিং ক্যাটাস্ট্রফি ফর সাউথ এশিয়া, কোনো সন্দেহ। তো সেই ক্ষেত্রে তো কেউই পাকিস্তান যদি অ্যাপ্লাই করে ফেলে, সেই ক্ষেত্রে ভারত তো আর বসে থাকবে না, কারণ তাদেরও তো নিউক্লিয়ার আছে। এখন ধরুন দুই পক্ষ যদি এই মিউচুয়াল অ্যানাহিলেশনের পথে আগায়, তাতে পরিস্থিতি দাঁড়াবে এমন যে ধরনী দ্বিধাহ আমরা প্রবেশ করি। আর এখানে আরেকটি দিক আছে, ইসরায়েল ভারতের অ্যালাই, এবং তারা সর্বাত্মকভাবে ভারতকে টেকনোলজিক্যালি সহায়তা করছে যাতে পাকিস্তানের এই নিউক্লিয়ার ডিভাইসগুলো আপনার ডিঅ্যাক্টিভেট করা যায়। কারা এটি কাজ করছে? ইসরায়েল। ওকে, এটা যদি একটু একটু আমাদেরকে খোলাসা করে বলেন যে পাকিস্তান যদি তাদের নিউক্লিয়ার উইপেন ব্যবহার করে, সেই ক্ষেত্রে সেটিকে উদ্যত হয়, তখন হয়তো ইসরায়েল কাজ করছে। ইসরায়েল তার যে প্রযুক্তিগত উৎকর্ষতা আছে সেইটি ভারতের সঙ্গে আপনার সহভাগিতায় ব্যবহার করে বসতে পারে। তো ফলে আপনার ধরুন যে তেজস্ক্রিয়তার কথা আমরা আশঙ্কা করছি, সেটা অনেকাংশে সীমায়িত হয়ে যেতে পারে। মানে মোট কথা হচ্ছে যে ড্যামেজ কন্ট্রোল মেজর হিসেবে ভারতের ইসরায়েলের সঙ্গে সেই আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তি কিংবা আছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এবং ইসরায়েলের একটি আপনার টিম এই লক্ষ্যে কাজ করছে ভারতে বর্তমানে। তারা এসে হাজির হয়েছে। কোথায় হাজির হয়েছে? ভারতে। কবে থেকে হাজির আছে তারা? এই গত 3-4 দিন ধরে। ওকে, ইসরায়েলের সেই নিউক্লিয়ার উইপেন পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় করার বিশেষজ্ঞ দল এরই মধ্যে ভারতে অবস্থান করছে। যদি পাকিস্তান কোনো কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে ইসরায়েলি যে বিশেষজ্ঞ দল ভারতে বর্তমানে অবস্থান করছে, তারা সেটিকে নিষ্ক্রিয় করার সক্ষমতা তাদের আছে, এই তো? জি। এটা বললে তো মানুষ অনেকখানি নিশ্চিত। তাহলে তো এত বেশি দুশ্চিন্তার কিছু নেই। সমস্যাটা হলো আমাদের এই অঞ্চলে অনেকে ইসরায়েলি তো নামই শুনতে চায় না। মানে ভাবে যে এটা এমন একটা ট্যাবু, এর নাম উচ্চারণ করলেও সমস্যা। মানে যাকে দেখতে না তার চলন বাঁকা, মানে বিষয়টা অনেকটা এরকম।
না এখন তাহলে তো এখন অন্য প্রসঙ্গে যেতে হয়, যেভাবে করে ফিলিস্তিনেতে মানুষ হত্যা করা হচ্ছে, তাই না? তাতে করে ইসরায়েলের উপর মানুষের আক্রোশ থাকাটা তো অস্বাভাবিক নয়। মুসলিম ভ্রাতৃত্ববোধ বলে তো একটি জিনিস আছে, তাই না? জি, সো সেই দিক থেকে হয়তো একটা ইমোশনাল বন্ডিং তো আছেই। জি, ডেফিনেটলি। জি, এখন এখন মানে তার মানে আমরা এখানে ইসরায়েলের ভূমিকা একটা পেলাম। জি, এখন আচ্ছা, আমরা দেখলাম কদিন আগে মাত্র রাশিয়ার যুদ্ধ জাহাজ বাংলাদেশেও 3 দিন না 4 দিন ছিল জি, এবং 4 দিন তারা তারা গুডউইল ভিজিটে এসেছিল রাইট আমাদের চট্টগ্রাম বন্দরে। রাইট এর আগে তারা মানে ভারতের আমন্ত্রণে তারা এই কি বলবো এটাকে, ভারত মহাসাগরে এসেছিল, বঙ্গোপসাগরে এসেছিল এবং তারা মানে এটি বাহ্যিক হলেও মূল অন্তর্নিহিত বিষয় হচ্ছে তারা আশেপাশেই আছে, রাইট? রাইট, জি। ফলে ওই যে জলে স্থলে অন্তরিক্ষে যদি যুদ্ধ শুরু হয় তাহলে হচ্ছে গিয়ে মানে রাশিয়াকেও আমরা এর মধ্যে দেখতে পাবো, এই তো। রাইট। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে আমাদেরকে আলাদা ব্যাখ্যা করেন। দেখুন, আপনার হিস্টোরিক্যালি স্পিকিং ইন্ডিয়াকে সোভিয়েত ক্লায়েন্ট স্টেট বলা হয়, যেমন মিয়ানমারকে বলা হয় চাইনিজ ক্লায়েন্ট স্টেট। সেই গড়ছড়া থাকবার কারণে আপনার সর্বাধুনিক আপনার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়া ভারতকে প্রদান করেছে, যেটা যুক্তরাষ্ট্রের খুব একটা মনোপুত হয়নি। কিন্তু এটা রিয়ালিটি, সেই লিগেসি এখনো বিদ্যমান। ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকের সঙ্গে ভারত ইউনিয়নের যে গড়ছড়া, সেটি টাইম টেস্টেড। তো ফলে তাদের তো স্টেক থাকবে, এটাই স্বাভাবিক। জি, মানে তার মানে আমরা আসলে যদি এটি আজকে যেই মিসাইল হামলা এবং মানে ভারতের পক্ষ থেকে মিসাইল হামলা এবং পাকিস্তানের পক্ষ থেকে দুটি ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করা, এইখানে যদি না থামে, এরপর যদি আরো গড়াতে থাকে, তখন আমরা আমেরিকার উপস্থিতি দেখতে পাবো, আমরা রাশিয়ার উপস্থিতি দেখতে পাবো, আমরা চীনের ইনভলভমেন্ট দেখতে পাবো, আমরা ইসরায়েলের উপস্থিতি দেখতে পাবো, এই তো। এর বাইরে কি ধরেন অন্যদেরকেও আমরা দেখতে পাবো নাকি? ধরেন আমেরিকা আসলে তখন নেটোর কথা আসে, তখন ইউরোপীয় দেখুন, ইউনিয়নের কথা আসে। আমেরিকা তো খুব দূরে নয়, এটা ভাবার কোনো কারণ নেই যে 7 সমুদ্র 13 নদীর ওই পারে, আটলান্টিকের ওই পারে আমেরিকা অবস্থান করছে। নো, No, they তাদের are নেভাল everywhere. প্রেজেন্স আছে ইন্ডিয়ান ওশনে, ডিয়াগো গার্সিয়া, যেটি তারা ব্রিটিশদের কাছ থেকে ইজারা নিয়ে নৌঘাঁটি স্থাপন করেছে। এবং ৭১ মহান স্বাধীনতা যুদ্ধের জন্য আমাদের কাছে যেমন তাৎপর্যপূর্ণ একটি বছর, ঠিক তেমনি ভাবে এই অঞ্চলের জন্য তাৎপর্যপূর্ণ বছর হচ্ছে ৭১, কারণ ১৯৭১-এ শেষবারের মতো ব্রিটিশ নৌবহর এই অঞ্চলে বিদ্যমান ছিল। তারপর তারা ইভ্যাকুয়েট করে চিরতরে চলে যায়। তাদের যে শূন্যস্থান, সেটি পরিপূরণে এগিয়ে আসে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সেই ডিয়াগো ইয়ে থেকে গার্সিয়া থেকে আসতে তাদের সম্ভবত আধা ঘন্টার সময় লাগবে, রাইট? এটা ডিপেন্ড করবে আপনি বায়ুপথে আসবেন না জলপথে আসবেন তার উপর, বা ডুব দিয়ে আসবেন আপনার যেটা আমরা বলি যে সাবমেরিন, সে সাবমেরিন দিয়ে ডিপেন্ডস। বুঝতে পেরেছি। তো মানে আসলে আমরা একটা ছোট দেশ, তো এরকম বড় বড় দেশের হুঙ্কার শুনে, অবশ্য এরকম হুঙ্কার ৭১-এও তো ছিল, কিন্তু তারপরেও তো আমরা জয় করেছি। মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে তখন তো আসলে যত বড় সুপার পাওয়ারই হোক না কেন, কিন্তু আমরা তো ঐক্যবদ্ধ নই। এখন ওই যে বললাম, দেশ দুই ভাগে ভাগ হয়ে আছে, প্রো ইন্ডিয়ান এবং প্রো পাকিস্তানি, দুই ধরনের লোকে ভরপুর। হ্যাঁ, তো আমরা অবশ্য সেটা তো ৭১-এও ছিল, এমন তো না যে ৭১-এ ছিল, তবে খুব টেল্টেড ছিল, খুব মুষ্টিমেয় লোক জনসংখ্যা অনুপাতে তারা আপনার পাকিস্তানের পক্ষ নিয়েছিল। অধিকাংশ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিল।
কেমন করে বুঝি? আমি তো এখন তো যেরকম ৭১-এর কথা বলছি, আমি এখনকার কথা বলছি। না, আমি ৭১-এর কথাই বলছি। আমি ৭১-এর কথাই বলছি। দেখেন, সর্বসাকুল্যে মুক্তিযোদ্ধা ছিল মনে হয় ২ লাখ, রাইট? যারা সরাসরি যুদ্ধ করেছেন, সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন ২ লাখ মুক্তিযোদ্ধা। এর ধরেন তাদের পরিবার, রাইট? তারপরে ধরেন পরোক্ষভাবে অনেকেই এই যুদ্ধে সমর্থন ছিল, হ্যাঁ? কিন্তু জি অফিস আদালত পাকিস্তানের পক্ষে তো ঠিকই চলছিল, রাইট? জি তো সবকিছু মিলিয়ে যদি যেই হিসাবটা করি, ২ লক্ষ মুক্তিযোদ্ধা, তাদের পরিবার এবং পরোক্ষভাবে যারা যুক্ত ছিল ৭.৫ কোটি মানুষের মধ্যে অর্ধেক হয়তো স্বাধীনতার পক্ষে ছিল নাকি? আর আপনি নড়াচড়া করেন না স্যার। না না, ঠিক আছে, আমার ওই চার্জ প্রায় শেষ, সেই জন্যই আপনার স্থান পরিবর্তন করতে হলো। জি, জি, তো আমি শেষও করে দিব, অনেকক্ষণ হয়ে গেছে, আমি শেষও করে দিব। আমি বলছিলাম সংখ্যাগত যে ৭১-এও আমরা আসলে সংখ্যাগত বিভক্ত ছিলাম। সংখ্যাগত ধূম্রজালে যদি আমরা প্রবেশ করি, তা হবে আমাদের জন্য বিপজ্জনক। এই জন্যে যে ইংরেজিতে একটি কথা আছে, মানে লাই, ড্যাম লাই, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তৃতীয় মাত্রার আপনার পর্যায়ে পড়ে পরিসংখ্যান। তো সেই জন্যে পরিসংখ্যান কে ব্যবহার করছে, কেন করছে, কার হাতে আছে, এই বিষয়গুলো ম্যাটার করে। ধন্যবাদ। এখন এখন ইসরায়েল আমরা শুনছি যে এখানে ইহুদি রাষ্ট্র হবে। তো এর মধ্যে আবার আমরা শুনতে পেলাম যে আপনি যেটি জানালেন যে ভারতের সঙ্গে ইসরায়েলের এরকম চুক্তি আছে যে নিউক্লিয়ার উইপেন ব্যবহার করলে সেটি নিষ্ক্রিয় করার সামর্থ্য ইসরায়েলের সঙ্গে অলরেডি ভারত করে রেখেছে। তো এখানে ইহুদি রাষ্ট্র করার যে একটি কথা অনেক দিন ধরে শোনা যাচ্ছে, সেটির সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে নাকি আবার? দেখুন, আমরা আসলে আমাদের অবস্থাটা আমি আগেও বলেছি যে এটা অনেকটা হরিণ সদৃশ্য। যে হরিণটি লতা পাতায় মুখ ঢেকে রেখেছে, পুরো শরীর তার অনাবৃত, এবং সে ভাবছে সে যেহেতু দেখতে পাচ্ছে না, সুতরাং তাকে কেউ দেখতে পাচ্ছে না। আমাদের পুরো সীমান্ত, এই যে সবচেয়ে বড় সীমান্ত ভারতের বাংলাদেশের সঙ্গে, এই পুরো সীমান্তটা পাহারা দেয় বিএসএফ, আসাম রাইফেল প্রমুখ বেসামরিক বাহিনী। এবং এই সব বেসামরিক বাহিনীকে আপনার তার যে ক্যাপাসিটি সেটি এনহান্স করবার জন্য সহায়তা করে ইসরায়েল। কলকাতায় তারা ৩ দিনের জন্য প্রতি সপ্তাহে আসে, মেকশিফট কনসুলেট তারা স্থাপন করেছে, এবং এই সীমান্তরক্ষী বাহিনী ভারতের বিএসএফ, তাকে তারা আপনার নাইট ভিশন গুগল এবং গ্যাজেট প্রদান করেছে, এবং সেগুলো ঠিকমতো ব্যবহার করছে কিনা সেগুলো তারা দেখাশোনা করে। তো সুতরাং ইসরায়েল কিন্তু বাড়ির পাশে, সেই লেভেন্টে অনেক দূরে, গাজার পাশে, সেটা ভাবার কোনো কারণ নেই। বুঝতে পেরেছি। তো বাংলাদেশের আসলে কোন দিক থেকে নিস্তার নেই, কোনো না যেভাবেই এদিকে গেলেও কাটা, ওদিকে গেলেও কাটা, নাকি? উভয় সংকটে আছে। উভয় সংকটে আমরা আছি, বুঝতে পেরেছি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ করার আগে দর্শকদের আরেকবার বলি যে ভারত পাকিস্তানে হামলা করেছে, তারা মিসাইল হামলা চালিয়েছে, যেটির নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্ধু, এবং ভারতের তরফ থেকে দাবি করা হয়েছে তারা পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে যে তারা ২টি ভারতের যুদ্ধ বিমানকে তারা ভূপাতিত করেছে। এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের পরিমাণ জানা যায়নি। এটি সর্বশেষ অবস্থা। শেষ পর্যন্ত এটি শুধুমাত্রই কাশ্মীর হামলার জবাব, নাকি ঘটনা আরো কিছু দূর গড়াবে, নাকি একেবারে সত্যি সত্যি যুদ্ধ হবে এবং পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে, এটি এখনো আমাদের অজানা। কিন্তু আমরা কেউই যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তি ফিরে আসুক এবং আমাদের অঞ্চল, মানে আমাদের যেই দক্ষিণ এশিয়া, আমাদের এই অঞ্চলে শান্তি বিরাজ করুক, সেই প্রত্যাশা রাখছি। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকুন। জি, আপনাকেও সেম। ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। জি, ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।